গুণ, তার মানে আমার যা মানুষ থাকার কথা তার 3 গুণ মানুষ। হ্যাঁ, 3 গুণ মানুষ। কেন 3 গুণ হলো? 3 গুণ হলো এই কারণে, তখন যখন বাংলা পাকিস্তান হচ্ছে তো দেখা যায় যে হিন্দু এই 47% আর মুসলিম 53%, মানে 6-7% এদিকে। ঠিক আছে, কারণ আমি ওরকম ল্যান্ড বেশি দেবেন বলে 6-7% বেশি দেবেন, কিন্তু আপনার ল্যান্ড কত রাখলেন? 88,000 বর্গ কিলোমিটার। আর পূর্ববঙ্গের কত দিলেন? 1,47,000 বর্গ কিলোমিটার। মানে আপনার থেকে 67% বেশি, 67% বেশি ল্যান্ড দিয়ে দেবেন। আর কমল ভাইরা গেল না। কমল ভাই কিন্তু সবাই ভালো আছে, কমল ভাই বোনরা বললেন না আমরা এখানেই থাকবো। তাহলে আপনার এত 50,000 বর্গ কিলোমিটার এক্সট্রা ল্যান্ড চলে যায়, আর 3 কোটি মতো মানুষ যদি বলেন না আমরা যাবো না, আমরা এখানেই থাকবো, জনঘনত্ব তো বাড়বে। এই যে 3 গুণ পপুলেশন নিয়ে এইবার দেখুন, আপনার দেখুন 5 লক্ষ কোটি টাকা গেছে মাটির তলে বেরিয়ে গেছে, খেয়াল করেননি। তারপর এলো কি জানি যে জমানা চেঞ্জ, কংগ্রেস যাবে বামেরা আসবেন। এই যে কংগ্রেস গিয়ে বামেরা আসবেন, এই যে বললাম নেতা নীতি নির্ণয় দুর্ভাগ্য হচ্ছে, এই যে নীতিতে এত গোলমাল কমিউনিস্টদের। আমিও কিন্তু স্বীকার করে নিচ্ছি বলাতেই, আমিও কিন্তু কংগ্রেস আর কমিউনিস্ট যখন দুদিকে থাকবে আমাকে বলা হবে আপনি ভোট দিন, আমি চোখ বন্ধ করে কিন্তু কমিউনিস্টকে ভোট দিয়েছি। কেন? আমি কংগ্রেসের এত চুরি সহ্য করতে পারি না। এত চুরি করতে নেতাজিকেও তো চুরি করে নেওয়া হয়েছে, আমার প্রসাদকেও চুরি করে নেওয়া হয়েছে, নেহেরুকে আমি সহ্য করতে পারিনি। তো তাই যখন সামনে অপশন ছিল তখন বামেদের ছাপ দিয়েছি না জেনে। এখন ভাবছি এটা তো আরো সর্বনাশের ব্যাপার। মানে এই যে একটা ভুল নীতি, কি ভুল নীতি? খুব সহজ কথায় যদি বলতে হয়, আমি মেদিনীপুরের মানুষ, আমার এক দাদা ওই সিপিএম এর নেতা হয়ে গেল। রাত্রিবেলা দেখেছি, রাত্রি 9টা হঠাৎ 8-10 জন মানুষ এলো, দাদা বলে এই যে সবকে বেরিয়ে দাও। বাড়ির লোকেদের খাওয়া দাওয়া হয়নি, বাড়িতে কত জন? 10 জন মানুষ। তো 10 জন যদি এক্সট্রা লোক আগে খেয়ে যায়, আমি ফাঁকা কিছু নেই, আমাকে মুড়িকে থাকতে হবে, মুড়িকে থাকতে হবে। তার মানেটা এই যে খুব সহজে বলবো একটা কথা, দুটো শব্দ আছে ম্যানেজমেন্টে, একটা বলে প্রোডাকশন, উৎপাদন, আর সেকেন্ডটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, বন্টন। আপনি তো আগে উৎপাদন করবেন তারপর বন্টন করবেন। তো আপনি যদি আগে বন্টন করবেন উৎপাদনের কথা না ভেবে, কি করে সম্ভব? সম্ভব নয়। বাংলাদেশের এই মস্ত বড় ভুল যে প্রোডাক্টিভিটি দিকে মন না দিয়ে ওনারা কোথায় নিজের ল্যান্ড রিফর্ম করতে গেলেন, জমি কিচ্ছু না, জমি কেড়ে নাও, ধরে জমি কেড়ে নিয়ে জবরদখল করো, কিন্তু প্রোডাক্টিভিটি ফল করে গেল। আজকে সেই টুকরো জমিতে প্রোডাক্টিভিটি নেই, 2-3% প্রোডাক্টিভিটি, ইনফ্লেশন 5%, ইনফ্লেশন দিয়ে বিট করতে পারছেন, তাহলে কি করে সম্ভব? তো সাংঘাতিক খারাপ অবস্থা, এগ্রিকালচারের অবস্থা খারাপ। ইন্ডাস্ট্রি যখন এই ল্যান্ড রিফর্মের আন্দোলন হচ্ছে তখন, আচ্ছা ভাবুন আপনি, বাংলাদেশ থেকে হাজার মানুষ চলে আসতে বাধ্য হচ্ছেন, এখান থেকে এই কমল ভাই বোনেরা যাচ্ছেন না, প্রচন্ড পপুলেশন চাপ, টেকনোলজি তখন পূর্ণ হতে আরম্ভ করেছে। আর জুট মেন যে ছিল জুট ফ্যাক্টরি, জুট হচ্ছে কি, জুটের উৎপাদন হচ্ছে বাংলাদেশে আর ফ্যাক্টরি গুলো হচ্ছে এপাশে, সেটা ভালো হয়ে গেল। সব মিলিয়ে ঘুর মুড়িয়ে ইকোনমি করতে আরম্ভ করলো। মাসুল সমীকরণে গেল, বামেদের ওই ফুল প্রিন্সিপল, এই ল্যান্ড রিফর্ম, বিরাট গন্ডগোল, পলিটিক্যাল আনরেস্ট, শেষ অবস্থা হয়ে গেল। তারপর মানুষ ভাবলো না মুক্তি চাই, এবার সবাই মিলে, সেখানে আমরাও ছিলাম, বিজেপি ছিল, কংগ্রেস ছিল, সবাই ভাবলো বামেদের সরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। দিদিকে আনা হতো 10 বছর, তিনি অতিমান হয়ে ঘূর্ণি করবে। মানে কি ঘূর্ণি ইকোনমিক, মানে দিশে হারা, পুরো দিশে হারা ইকোনমি, কোন ফোকাস নেই। কি ফোকাস চাই? ফোকাস কি চাই সেটা আমি বলছি। জানেন, আমি যে 6টা এম এর কথা বললাম, আরো 3টে এম আমরা ম্যানেজমেন্টে খুব গুরুত্ব দিই। তার মধ্যে একটা হচ্ছে মরাল, এই হচ্ছে মরাল। আপনি যে কাজ করছেন তাতে আপনার মরালটা আছে তো?
নৈতিকতা আছে। আজকে দেখুন কোনো কাজের মধ্যে নৈতিকতা নেই, যা খুশি করুন। মা বড়দের লাঞ্ছনা থেকে শুরু করে আপনি মানে বাড়িতে বাবা মায়ের লাঞ্ছনা থেকে শুরু করে সংসারের অশান্তি থেকে শুরু করে কোথায় কোনো নৈতিকতা নেই, একদম শেষ। আর তারপরে আরেকটা এই হচ্ছে মেডিটেশন বা দিশা। আপনি কি করতে চান, এখন টার্গেট আছে 10 বছর হয়ে গেল, আপনি কি বলতে পারেন একটা ফ্যাক্টরির নাম যেটা আপনি করতে পেরেছেন? পারেন। আপনি কি করেছেন? শুধু লোন করেছেন, ছিল 1,93,000 কোটি টাকা লোন, সেটা আপনি কোথায় নিয়ে গেছেন? 5 লক্ষ কোটি ছাড়িয়ে দিয়েছেন। শুধু লোন করছেন, বিতরণ করছেন, লোন করছেন, বিতরণ করছেন। তাহলে ইকোনমি একদম চূড়ান্ত অবস্থায়। 11 কোটি মানুষ, চাকরি নেই, সব বেকারে ভরা। শিক্ষা সম্পূর্ণ রকম ভাবে বেকার হয়ে গেছে, শুধু পড়াশোনা করে ডিগ্রি নাও বেকার হয়ে যাবে। কারণ চাকরি নেই, কিছু নেই। আর পড়াশোনা আগে জানতাম শিক্ষকরা ছাত্রছাত্রীদের শাসন করে, এখন হয়েছে উল্টো। ছাত্রছাত্রী মাঝে মাঝে গিয়ে শিক্ষকদের একটু অল্প স্বল্প মারধর করে আসে। অধিকাংশ কলেজে এখন প্রিন্সিপাল নেই, ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর নেই, হসপিটালগুলোতে ডাক্তাররা নিগৃহীত হচ্ছে, কোর্টে অ্যাডভোকেটরা নিগৃহীত হচ্ছে। পুরো অশুভ শক্তি যেন একটা লেয়ার হয়ে গেছে। আমি সংক্ষেপে আজকে 5 মিনিট নেব। বেরোনোর রাস্তা দিলে খুব সহজ। আমি বলি, আমি বিশ্বাস করি যে বুদ্ধির যস্য বলম তস্য নির্বুদ্ধিস্য কুতঃ বলম। যদি আপনার বুদ্ধি থাকে তাহলে কিন্তু ওই সিনেমা দেখবেন অনেক সময় ভিলেনরা সব হাত পা বেঁধে মুছে দিয়ে গেছে, তারপরে হিরো কি করবে ঠিক নেই। হিরো কিন্তু ঠিক কোনো ভাবে দড়ি কেটে এটা ওটা করে বেরিয়ে ফাইনালি যুদ্ধে জড়িয়ে হয়। ঠিক তেমনি বুদ্ধি যদি আমার থেকে থাকে, যদি আমার আইআইটি থাকে, আইআইএম থাকে, আইএসআই থেকে, ইউনিভার্সিটি থাকে, এই মিথ্যা লেয়ারটা সরাতে হবে। আমার 3টে ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা আছে IPR। প্রথম ফর্মুলা আইটা কি? ইনফ্রাস্ট্রাকচার। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল নষ্ট নয়, ভালো তৈরি করতে হবে। এবং সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যে জমির প্রয়োজন, যে সিঙ্গুর দেখছেন, এলিট 34 দেখছেন, শুধু লো লেভেল রাজনীতির জন্য এটা হয়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচারকে আপগ্রেড করুন। পি হচ্ছে পারসেপশন, মানে हम सब चोर है। 11 জন নেতা নেত্রী কোথায় 9,000 টাকা খাচ্ছে, আরো সব নেতা নেত্রীরা 7,000 টাকা খাচ্ছে। এর আগে কখনো শুনতাম না যে বাংলায় এত চোর আছে। এখন সবাই ভাবে বাংলা মানে হচ্ছে চুরির জায়গা। পারসেপশনটা ঠিক করতে হবে। এখানে চোর নেই। অন্য স্টেটের করাপশন মানে চূড়ান্ত আকারে করাপশন, সেটা জানেন। পুঁজিতে শুনেছেন 1,76,000 কোটি টাকা করাপশন, তার দায় বা কয়লা খনির করাপশন। বাংলার করাপশন ছোট ছোট এই ওটা কখনো ওটা ছোট, কিন্তু ইমেজটা পারসেপশনটা নষ্ট হচ্ছে। আর হচ্ছে রিলেশন। কি রিলেশন? ঘুম থেকে উঠেই যদি আমি মোদীজির শব্দ দিই, কি মোদী মানে ভারতবর্ষের সমস্ত নেতা নেত্রী শব্দ দিই, তাহলে কখনো হতে পারে না যে মাথায় আর বডি আলাদা হয়ে গেলে হতে পারে না। সুতরাং IPR ঠিক করুন। আর একটা হচ্ছে কি ICC বলি আমি, ইন্টিগ্রেশন। এই 11 কোটি মানুষকে এক করতে হবে। অমল বিমল কমল ইন্দ্রজি যাই বলুন, যতক্ষণ আমার এখানে সমস্ত আছেন তাদের যে হায়দার পপুলেশন এক্সচেঞ্জ হয়ে সব ঠিকঠাক হয়ে যায়, যা যদি যে সমস্ত হিন্দু ভাই বোনেরা এখনো বাংলাদেশ থেকে আসতে পারেনি চলে আসে, আর আমাদের মুসলিম ভাই বোনেরা যদি যেতে চান চলে যান। মানে একটা সুস্থ পরিবেশ চাই। এই সুস্থ পরিবেশে আমাদের প্রত্যেকটি মানুষকে কি করতে হবে যে আমি 1 টাকা দেবো, 5 টাকা ফেরত পাবো। 1 টাকা যেন আমার রিটার্ন হয়। সেই রিটার্ন না হলে হবে না। আমাকে ধীরে ধীরে প্রত্যেকটা মানুষ যে লাইবিলিটি তাকে অ্যাসেটে কনভার্ট করতে হবে। কি করে সম্ভব? সেটা হচ্ছে ICC। আই হচ্ছে ইন্টিগ্রেশন, সবাই এক হয়ে চলতে হবে। সি হচ্ছে কনভার্সন, নিজের দিশা থাকতে হবে, সেটা কোন দিকে যাবে টার্গেট সেট করতে হবে। আর হচ্ছে কন্ট্রোল মানে এই নয় যে যা খুশি অ্যাপিটমেন্ট। হায়ার এডুকেশন টোটাল বাজেট আমার 3900 কোটি টাকা, মাদ্রাসার বাজেট 4,000 কোটি টাকা। 2012 থেকে মাদ্রাসার বাজেট 4,000 কোটি টাকা। নন ছায় অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না। তো সুতরাং আপনাকে সঠিক ICC করতে হবে। আর লাস্টে একটা কথা বলে আমি শেষ করবো, এস ফর শান্তি,
সরি আমি শান্তিতে চাই, এস ফর শান্তি নয়, আমি বলতে চাই এস ফর সত্য, সত্য ট্রুথ, ট্রুথ পুরোটাই মিথ্যে। আজকে আমি বলছি না নেতা নেত্রীর পার্সোনাল জীবনে মিথ্যে, ডিগ্রি ডিপ্লোমা মিথ্যে, সবই মিথ্যে। এই মিথ্যে থেকে বেরোতে হবে। আমি সত্যর পূজারী, সত্যম শিবম সুন্দরম, সত্য এই নেতা নেত্রীরা শিখে এই মহাপুরুষের যে পথ দেখিয়ে গেছেন, সত্যের পূজারী হতে হবে আমাদের। এই হচ্ছে ঐক্য আমাদের। ওই যে বললাম একটা হিন্দু একটা মুসলমান ছেলে মারামারি করলে হিন্দু ছেলেটা হচ্ছে কমিউনাল, না, তা চলবে না। আমি বিশ্বাস করুন আমাদের করতে হবে কি পাশের হিন্দু ভাই বোনরা হাত ধরতে হবে। ঐক্য মাস যেই হোক, সে প্রতিবেশী হোক, দ্বন্দ্ব থাক, যখন এই 70% মানুষ এক হবে দিশা ঠিক হয়ে যাবে, বাকিরাও পথ হাঁটতে আরম্ভ করবে। তাহলে এক্সচেঞ্জ হয়ে যাক, শান্তিপূর্ণ ভাবে এক্সচেঞ্জ করে না। তো এস হলো সত্য, এ হচ্ছে ঐক্য, আর বি হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা, প্রচেষ্টা। আমি এক ছিলাম, আবার আমি 1 নম্বরে যাব। আমি 1 নম্বরে ছিলাম, আবার 1 নম্বরে যাব। আমার সময় বেশি দরকার নেই, 10 থেকে 15 বছর যদি সঠিক পথে চলি তাহলে আমি ঠিক পৌঁছে যাব। শুধু একটা আশীর্বাদ চাই কেন্দ্রের থেকে। এই যে 5 লক্ষ কোটি টাকার বোঝা, হয় এটাকে আমাদের মুকুট করে দাও, এই 4000 কোটি টাকা আজকে 5 লক্ষ কোটি সমান মুকুট করে দাও, কিংবা আমাদের পিছনে পথ দাও, দেখাও, যাতে এই গলায় ফাঁস হয়ে বসে না থাকে। আমরা কদম কদম এগিয়ে গিয়ে আবার বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলার যুব শক্তি আবার নতুন পথ খুঁজে পাবে। আমি শুনেছি বাংলা আবার 1 নম্বরে যাবে। আমি দীনদয়াল উপাধ্যায় যে একটা কোটেশন বলে শেষ করছি, উনি বলছেন যে ভুক লাগনা, ভুক লাগনা প্রকৃতি, খিদে পাওয়াটা হচ্ছে প্রকৃতি, ন্যাচারাল। সুতরাং এইটা খাতে ওরা খাতে, এটা কিন্তু খুব দোষের কিছু না, মানুষ খাবে, এটা খিদে পায়। ছিনকে খানা, ছিনিয়ে না নেওয়াটা, চিনকে খানা বিকৃতি, ছিনিয়ে খাওয়াটা বিকৃতি। আর যেটা দেখছেন সমাজে এই ওটা কেড়ে নিচ্ছে, ওটা কেড়ে নিচ্ছে, এটা বিকৃতি। বাঁধকে খানা সুকৃতি, ভাগ করে খাবো। আসো অমল, বিমল, কোমল এবং ইন্দ্রজিৎ যে এখানে আছো, আসো আমরা হাত মেলাই বাংলাকে একসাথে এগিয়ে নিয়ে যাই, ভাগ বাটোয়ারা করে খাই। এই বলে বাংলা মাকে প্রণাম জানিয়ে তারা মাকে প্রণাম জানিয়ে অর্থনীতি অত্যন্ত গূঢ় বিষয়, অত্যন্ত সাবলীল পর্যালোচনা আমাদেরকে বিদ্ধ করলেন। সত্যি আমরা প্রাণিত হলাম। সমিতির পক্ষ থেকে ডক্টর অম্বুজ মোহনী মহাশয়কে জানাই অসংখ্য কৃতজ্ঞতা। আমরা এবার চলে আসবো আরেকটি বিষয়, একটি ঐতিহাসিক বিষয়ের মুখোমুখি হব, যার গাঢ় অনুভূতির প্রভাব আবার আজকে পড়তে চলেছে এই রঙের রঙে। আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক মাননীয় দেব সেনগুপ্ত মহাশয়কে। ওনার আলোচনার বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। স্বাধীনতা পূর্ব মুসলিম লীগ রাজনীতির ধারা কি পশ্চিমবঙ্গে পুনরাবৃত্ত হতে যাচ্ছে? এই সভার মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট অধ্যাপক পার্থ বিশ্বাস এবং ডক্টর অম্বুজ মহান্তি, এবং এই সভায় আপনারা যারা উপস্থিত তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং নমস্কার। আমার আজকের বক্তব্যের বিষয়, যেটা উদ্যোক্তারা ঠিক করে দিয়েছেন, যে স্বাধীনতা পূর্ব যে মুসলিম লীগের রাজনীতি এই অখণ্ড বাংলায় ছিল, সেই রাজনীতি কি আবার এই পশ্চিমবঙ্গে তার পুনরাবৃত্তি হতে চলেছে? বিষয়টি প্রাসঙ্গিক এবং বিশেষ করে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ওই বিষয়ে ঢোকার আগে একটু ইতিহাসে যাই। আপনারা জানেন স্বামী শ্রদ্ধানন্দ যখন নিহত হন, তারপরে যখন এই দেশের বিশিষ্ট নাগরিক সমাজ, বিশেষ করে কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেসের যারা হিন্দু নেতৃত্ব, তারা যখন
একদম মুখে কুলু পেটেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ একটি নিবন্ধ লিখেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। শ্রদ্ধানন্দ নিহত হয়েছিলেন কিভাবে? দিল্লিতে তখন শ্রদ্ধানন্দ অসুস্থ, স্বামী শ্রদ্ধানন্দ অসুস্থ। দিল্লিতে একটি বাড়িতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন ওই সময় শারীরিক কারণে। ওই সময় একদিন এক সংখ্যালঘু সম্প্রদায়ের এক কট্টর মৌলবাদী এক যুবক তার সঙ্গে দেখা করতে আসে। তো স্বামী শ্রদ্ধানন্দের যিনি সহকারী, তিনি প্রথম দেখা করতে দিতে রাজি হননি যুবক। তো যখন এই যুবকটির সঙ্গে স্বামী শ্রদ্ধানন্দের সহকারী কথাবার্তা চলছে, স্বামী শ্রদ্ধানন্দের গাড়ি কিছু কথা আছে, তিনি বলেন যুবকটিকে ডেকে দাও, ও আমাকে কি বলতে চায় আমি শুনি। যুবকটি ঘরে আসেন এবং স্বামী শ্রদ্ধানন্দ তাকে বলেন তোমার কি বক্তব্য আমাকে বল। যুবকটি কথা বলতে শুরু করে। কিছু পরে যুবকটি স্বামী শ্রদ্ধানন্দের সহকারীকে বলে আমি তো তৃষ্ণার্ত, আমাকে জল দেবে। তো স্বামী শ্রদ্ধানন্দের সহকারী যখন জল আনতে ভেতরে যান, সেই সময় ওই যুবক তার জামার পকেট থেকে রিভলভার বার করে এবং স্বামী শ্রদ্ধানন্দকে গুলি করে। স্বামী শ্রদ্ধানন্দ মারা যায়। স্বামী শ্রদ্ধানন্দ এই যেভাবে নিহত হয়েছিলেন, এই নিয়ে কিন্তু আমাদের দেশের ইতিহাসবিদ বা রাজনীতিকরা কেউ কখনো স্মরণ করে। রবীন্দ্রনাথ হয়েছে। স্বামী শ্রদ্ধানন্দ মারা যাওয়ার পর রবীন্দ্রনাথ একটি নিবন্ধ লিখেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ প্রবাসী পত্রিকায় বাংলা 1333 সালের মার্চ মাসে এই নিবন্ধটি প্রকাশিত হয়। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ লিখছেন দীর্ঘ নিবন্ধ, আমি গোটা নিবন্ধ করব, অংশ বিশেষ করছি। রবীন্দ্রনাথ লিখছেন কত বিপদ গিয়েছে, ওই একত্রিত হয়নি। বাহির থেকে যখন প্রথম আঘাত নিয়ে এলো মোহাম্মদ বলি, তখন হিন্দুরা সে আসন্ন বিপদের দিনেতেও তো একত্র হয়নি। তারপর যখন মন্দিরের পর মন্দির ভাঙতে লাগলো, দেবমূর্তি চূর্ণ হতে লাগলো, তখন তারা লড়েছে, মরেছে, খণ্ড খণ্ড ভাবে যুদ্ধ করে মরেছে, তখন একত্র হতে পারল না। খণ্ডিত ছিলেন বলেই বেড়েছে, যুগে যুগে বিদ্যমান আমরা কে। লিখেছেন রবীন্দ্রনাথ। এই লেখাটি যখন স্বামী শ্রদ্ধানন্দ নিহত হন, তার কিন্তু বেশ কিছুদিন আগে খিলাফত আন্দোলনের সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের জাতীয় আন্দোলনকে সম্পৃক্ত করে তুলেছিলেন। খিলাফত আন্দোলনটি কি? খিলাফত আন্দোলনটি আদতে ছিল ধর্মান্ধ গোড়া মুসলমানদের একটি আন্দোলন, যার মূল দাবি ছিল তুরস্কের খলিফাকে আবার ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যে তুরস্ক সেই সময় আধুনিকতার আলো পেয়েছিল, খলিফাদের শাসন থেকে মুক্ত হয়ে আধুনিকতার আলো পেয়েছিল, উন্নয়ন প্রগতির পথে এগোচ্ছিল, সেই তুরস্ককে আবার খলিফাদের হাতে তুলে দিতে হবে, এরকম একটি দাবি জানিয়েছিলেন ধর্মান্ধ মুসলমানরা, এবং তাই থেকে খিলাফত আন্দোলন শুরু। খিলাফত আন্দোলনের সঙ্গে ভারতের জাতীয় আন্দোলনের কোন সম্পর্ক ছিল না, থাকার কথাও না। কিন্তু গান্ধী এরকম একটা কাজ করে বসলেন, তার পিছনেও কারণ ছিল। গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন, কংগ্রেসের নেতৃত্ব হাতে নিয়েছেন, এবং গান্ধী দেখছেন যে এই যে ভারতের যে মুসলমান জনগোষ্ঠী, তারা কংগ্রেসকে মনে করছে কংগ্রেস একটি হিন্দুদের পার্টি। মুসলমানদের সমর্থন সেভাবে গান্ধী পাচ্ছেন না। গান্ধী একটা সহজ পথ দিলেন যে মুসলমানদের সমর্থন যদি পেতে হয়, তাহলে একটা ইসলামী আবেগকে আমি সমর্থন জানিয়ে তার প্রতি সহানুভূতিশীল হই, এবং খিলাফত আন্দোলনকে স্বীকৃতি দিয়ে বসবেন না। এর বিরোধিতা করেছিলেন কে? রবীন্দ্রনাথ। এর বিরোধিতা করেছিলেন কে? অরবিন্দ ঘোষ। এর বিরোধিতা করেছিলেন কে? লালা লাজপত রায়। এর বিরোধিতা করেছিলেন বিপিন চন্দ্র পাল। এরা প্রত্যেকে, বাবা সাহেব আম্বেদকর, এরা প্রত্যেকে বুঝেছিলেন যে এই যে কাজটি গান্ধী করলে এটি কিন্তু বিষ বৃক্ষ রোপণ হয়ে ভারতের ভিতরে। এটি বিষ বৃক্ষ রোপণ হলো, এই বিষ বৃক্ষটি ক্রমে ভারতের ভিতর হিন্দু মুসলমানের বিভাজন আরো চওড়া, এবং হলো তাই। গান্ধী খুব আশা করে মুসলমানদের এই খিলাফত আন্দোলনকে, ধর্মান্ধ মুসলমানদের সমগ্র মুসলমান বলবো না, সমগ্র মুসলমান জনগোষ্ঠী কিন্তু খিলাফত আন্দোলনকে কখনো সমর্থন করেনি, এটা পরিষ্কার হওয়া দরকার। ধর্মান্ধ নেতৃত্ব যারা মুসলমানদের তত্ত্বশীল রক্ষণশীল নেতৃত্ব, তারা খিলাফত আন্দোলনের নেতৃত্বে ছিল, এবং তারা যে
কংগ্রেসের নেতৃত্ব ভাবতে আগ্রহী নয় বা কংগ্রেসের পরিচালিত পথে তারা যেতে রাজি নয়, সেটা কিছুদিন পরে প্রমাণিত হলো। কারণ খিলাফত আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, সেই আন্দোলন থেকেই পরবর্তীকালে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি পাকিস্তানের দাবি তখনই যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। এই যে গান্ধী কাজটি করলেন, তারপরে দুটো জিনিস হলো। একটা হলো ভারতবর্ষের সেই মোগল সাম্রাজ্য থেকে হিন্দু মুসলমান, ভারতবর্ষ মুসলমানদের দেশ ছিল না বা ভারতীয়রা মুসলমান ছিলেন না, এটা পরিষ্কার হওয়া দরকার। কোন ভারতীয় কিন্তু মঙ্গলরা আসার আগে, মানে যদি ধর্মীয় পরিচয় বলি বা তার জন্মগত বর্ণগত পরিচয় বলি, ইসলাম ধর্ম বলতে ভারতে কিছু ছিল। ভারতীয় মুসলমান যারা, তারা আসলে কনভার্টেড মুসলমান। যখন মোগলরা এলো, তখন অত্যাচারের ভয় হোক, প্রলোভনের ভয় হোক, ভারতীয়দের একটি জনগোষ্ঠী, একটি অংশের জনগোষ্ঠী ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ ইসলাম কিন্তু কখনো ভারতের ধর্ম ছিল না, ভারতের মাটিতে তার জন্মও না, ভারতের দর্শন তার দর্শন না। তো যাই হোক, কিন্তু তথাত্ত্বেও এই মোগল আমল থেকে ভারতের হিন্দু মুসলমানরা মোটামুটি একটা সমঝোতা বজায় রেখে পারস্পরিক ভাবে চলছিল। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, এই যে খিলাফত আন্দোলনের পর থেকে যে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমির দাবি উঠতে শুরু করলো, তখন থেকে কিন্তু বিভাজনটা চওড়া হতে সৃষ্টি করল এবং এই বিভাজনটা 1940-এর দশকে আরো চওড়া হয়। এবং আরেকটি সমস্যা হলো, ওই সময় থেকে একটি মানসিকতা, যেমন ইসলামী মৌলবাদ ওই সময় থেকে ধীরে ধীরে মাথাচাড়া দিতে শুরু করলো ভারতের রাজনীতিতে, তেমনি ওই সময় থেকে আরেকটি বিষয় মাথাচাড়া দিল, সেটা হচ্ছে কি, সেটা পাকিস্তান মানসিকতা। মনে রাখবে, পাকিস্তান কিন্তু একটা মানসিকতা আসলে। পাকিস্তান একটি রাষ্ট্র বটে, একটি স্বতন্ত্র রাষ্ট্র। 47 সালে ভারত ভেঙে সেটা সৃষ্টি করেছিলেন জিন্নাহ। একটি রাজনৈতিক সীমারেখার ভিতরে নির্দিষ্ট ভূখণ্ড, কিছু জনপদ, কিছু মানুষজন ইত্যাদি নিয়ে, কিছু নদী, কিছু পর্বত। কিন্তু ওটাই শুধুমাত্র পাকিস্তান। পাকিস্তান হচ্ছে একটি মানসিকতা। সেই মানসিকতার লোকেরা শুধু পাকিস্তানেই বাস করেন এমন নয়, সেই মানসিকতার লোকেরা ভারতে বাস করেন, সেই মানসিকতার লোকেরা ইংল্যান্ডে বাস করেন, সেই মানসিকতার লোকেরা আমেরিকায় বাস করেন, সেই মানসিকতার লোকেরা শুধুমাত্র মুসলমান এমন নয়, সেই মানসিকতার লোকেরা আমাদের হিন্দুদের এখন। এই পাকিস্তান মানসিকতাটা কি? পাকিস্তান মানসিকতা হচ্ছে ভারত বিরোধিতার মানসিকতা, ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের বিরোধিতার মানসিকতা, ভারতকে ভেঙে টুকরো করার মানসিকতা, ভারতের ভিতরে অশান্তি সৃষ্টি করার মানসিকতা। আজকে যারা ভারতকে টুকরে টুকরে করে দিতে বলছেন, যারা বলছেন মণিপুরের আজাদি চাই, কাশ্মীরের আজাদি চাই, কেরলের আজাদি চাই, জানবেন তারা কিন্তু ভারতীয়, কিন্তু তারা পাকিস্তানি মানসিকতার ভারতীয়। কাজে পাকিস্তানকে একটি রাষ্ট্র ভাবছেন, পাকিস্তান হচ্ছে একটি মানসিকতা এবং এই মানসিকতাটার জন্ম হলো সেদিন থেকে, যেদিন খিলাফত আন্দোলনকে মোহনদাস করমচাঁদ গান্ধী ঘুরিয়ে দিলেন ভারতের জাতীয় রাজনীতির সঙ্গে। এই বিপদ অনুধাবন করতে হয়েছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অনেক। এর ফলশ্রুতি কি হলো? দুটো প্রদেশে এটা বড় আঘাত পেয়েছিল। একটা হচ্ছে এই অখণ্ড বাংলা, আরেকটা হচ্ছে অখণ্ড পাঞ্জাব। কিরকম আঘাত এনেছিল? আপনারা যদি স্বামী প্রণবানন্দ, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ, তার একটা জীবনী পাওয়া যায় ভারত সেবাশ্রম সংঘে এবং তার চিঠিপত্রের সংগ্রহ পাওয়া যায় ভারত সেবাশ্রম সংঘে। এই দুটো বই আপনারা পড়তে পারেন। অবশ্যই রাজনৈতিক ভাবে এই দুটো বই খুব গুরুত্বপূর্ণ। আমি তার আধ্যাত্মিকতার প্রশ্নে যদি বাদ দিই, রাজনৈতিক এবং ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করার জন্য, বাংলার ইতিহাস পর্যালোচনা করার জন্য এই দুটি বই খুব গুরুত্বপূর্ণ। তার জীবনীতে প্রণবানন্দের অত্যন্ত ঘনিষ্ঠ বিশিষ্ট আমি বেদানন্দ, তার লেখা জীবনী, তিনি লিখছেন যে ওই 40-এর দশকের গোড়া থেকে বা 30-এর দশকের শেষ থেকে ক্রমশ অখণ্ড বাংলায় মুসলিম লীগ আগ্রাসী ভূমিকা নিতে শুরু করে এবং অখণ্ড বাংলার যে পূর্ব অংশ, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিম লীগ অত্যাচার শুরু করছে হিন্দুদের উপর। গ্রামে গ্রামে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু সম্পত্তি লুণ্ঠন করা হচ্ছে, বাজারে হিন্দুদের দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে, দিকে দিকে অত্যাচার শুরু। এবং
প্রণবানন্দ তখন প্রমাণ করলেন, বুঝলেন যে এটা যদি চলতে থাকে তাহলে, এবং মনে রাখবেন স্বাধীনতার পূর্বে কিন্তু এই অখণ্ড বাংলায় মুসলমানরা ছিল সংখ্যালঘু, এবং প্রণবানন্দ প্রমাণ করেছে, বুঝেছিলেন যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু এই যে বাঙালি কিন্তু তার অস্তিত্ব একটা সংকটের মধ্যে পড়বে। দুটো কাজ করেছিলেন প্রণবানন্দ। একটা হচ্ছে যে হিন্দু রক্ষী বাহিনী গঠন করেছিলেন, গ্রামে 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 হিন্দু রক্ষী বাহিনী গঠন করেছিলেন, যে কোথাও যদি হিন্দুর উপর অত্যাচার হয় তাহলে সেই রক্ষী বাহিনী রুখে দাঁড়াবে। আরেকটা কি কাজ করেছিলেন, আরেকটা হচ্ছে হিন্দু মিলন মন্দির। কিছু কিছু হিন্দু মিলন মন্দির এখনো তাদের অস্তিত্ব আছে, যেমন আমি দুদিন আগে জিয়াগঞ্জে গেছিলাম, ওখানে একটি হিন্দু মিলন মন্দির আছে, সেগুলো এখন ভারত সেবাশ্রম পরিচালনা করে। এই হিন্দু মিলন মন্দিরগুলি কাজই ছিল যে এটা কিন্তু কোনো উপাসনার জন্য যে করেছিলেন তা নয়। হিন্দু মিলন মন্দিরের উদ্দেশ্য ছিল সব শ্রেণীর হিন্দুকে, তার কে উঁচু কে নিচু এসব বিচার না করে সব শ্রেণীর হিন্দুকে একত্র করা, অর্থাৎ হিন্দুর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা স্বামী প্রণবানন্দ বুঝেছিলেন, এবং বুঝেছিলেন আত্মরক্ষার জন্য হিন্দুকে এক হতে হবে। রবীন্দ্রনাথ তার স্বামী শ্রদ্ধানন্দ প্রবন্ধে এরও আগে, স্বামী প্রণবানন্দ এসব কাজ করার আগে স্বামী শ্রদ্ধানন্দ প্রবন্ধে রবীন্দ্রনাথ আরো কি লিখছেন মুসলমান যখন কোন উদ্দেশ্য নিয়ে মুসলমান সমাজকে ডাক দিয়েছে সে কোনো বাধা পায়নি। এক ঈশ্বরের নামে আল্লাহ আকবর বলেছে ডেকেছে, আর আজ আমরা যখন ডাকবো হিন্দু এসো তখন কে আসবে? আমাদের মধ্যে কত ছোট ছোট সম্প্রদায়, কত গণ্ডি, কত প্রাদেশিকতা, এই উৎকীর্ণ হয়ে কে আসবে? কত বিপদ গিয়েছে, ওই একত্রিত হয়নি। অর্থাৎ রবীন্দ্রনাথের আগে বুঝতে পারছেন যে হিন্দুদের সব ভেদাভেদ গুলো একত্র হওয়ার কি প্রয়োজনীয়তা, কতখানি প্রয়োজনীয়তা এই বাংলায় যদি হিন্দুর অস্তিত্বকে বিপন্ন বিপদে দিতে না হয়। এবং এইটা যখন রবীন্দ্রনাথ লিখছে তখন কিন্তু স্বামী প্রণবানন্দ হিন্দু মিলন মন্দির গঠন করেননি, হিন্দু রক্ষী বাহিনী গঠন করেননি। এই যখন গঠন করেন তখন স্বামী প্রণবানন্দ বললেন যে একমাত্র স্বামী বিবেকানন্দ ছাড়া হিন্দুকে হিন্দু বলে কে ডেকেছি, মুসলমানকে মুসলমান বলে রাখতে সে ছাড়া দিয়েছে, খ্রিস্টানকে খ্রিস্টান বলে রাখতে সে ছাড়া দিয়েছে, শুধু হিন্দুকে কেউ হিন্দু বলে রাখি, আমি সেই হিন্দুকে হিন্দু হিন্দু বলে রাখতে আশ্চর্য হই। এবং এই যে হিন্দু রক্ষী বাহিনী গঠন করলেন রবীন্দ্রনাথ, তারও স্বামী প্রণবানন্দ, তারও আগে এই নিবন্ধেই রবীন্দ্রনাথ ইঙ্গিত দিয়ে গেছেন, অতএব যদি মুসলমান লিখছেন রবীন্দ্রনাথ, অতএব যদি মুসলমান পারে আর আমরা পরে পরে মার খাই তবে জানবো কে সম্ভব করেছে শুধু আমাদের দুর্বলতা। আপনার জন্য, প্রতিবেশীর জন্য আমাদের নিজেদের দুর্বলতা দূর করতে হবে। আমরা প্রতিবেশীদের কাছে আপিল করতে পারি, তোমরা ক্রূর হয়ে না, তোমরা ভালো হও, নরহত্যার উপর কোনো ধর্মের ভিত্তি হতে পারে না। কিন্তু সে আপিল যে দুর্বলের কান্না, বায়ুমণ্ডলে বাতাস লঘু হয়ে এলে ঝড় যেমন আপনি আসে, ধর্মের গুহায় দিয়ে কেউ তাকে বাধা দিতে পারে না, তেমনি দুর্বলতা পুষে রেখে দিলে সেখানে অত্যাচার আপনিই আসে, কেউ বাধা দিতে পারে না। কিছুক্ষণের জন্য হয়তো একটা উপলক্ষ নিয়ে পরস্পর কৃত্রিম বন্ধুতা বন্ধনে আবদ্ধ হতে পারি, কিন্তু চিরকালের জন্য তা হয় না। যে মাটিতে কণ্টক তরু ওঠে সে মাটিকে যতক্ষণ শোধন না করা হয় ততক্ষণ তো কোনো ফল হবে না। আমি প্রণবানন্দ বলছেন যে সম্প্রতি কার সাথে কার হবে? একজন শক্ত মানুষের সঙ্গে একজন দুর্বলের তখন সম্প্রীতি হবে না। তেমনি যতক্ষণ হিন্দুরা নিজের সামর্থ্য এবং শক্তি প্রকাশ করতে না পারছে ততক্ষণ মুসলমানের সঙ্গে তার সম্প্রীতি হবে না, সম্প্রীতি না মানুষ। কিন্তু কংগ্রেসের জাতীয় নেতৃত্ব বুঝতেই পারেনি তখন অবস্থাটা কোন দিকে, একেবারেই বুঝতে পারেনি। তারা খুব অবহেলা করেছিলেন বিষয়টা, এবং তারা ওই যে গান্ধী একটা তোষণের রাজনীতি চালু করে দিয়ে গেলেন মুসলমান মন জয় করার জন্য, যে রাজনীতিতে আদৌ কোনো ফল মিলল না। কংগ্রেস সেই রাজনীতির ভেতর নিজেকে আরো ক্রমশ আবদ্ধ করে ফেললেন। বাবা সাহেব আম্বেদকর কংগ্রেসকে সতর্ক করেছেন। আম্বেদকর লিখছে যে কংগ্রেস তোষণ এবং নিষ্পত্তির ভেতর ফারাক করতে পারে না, কংগ্রেস তোষণকেই নিষ্পত্তি করে। আম্বেদকর বলছেন যে তোষণ হলো এক শ্রেণীর মানুষকে অন্যায্য সুবিধা দিয়ে তাদের খুশি রাখা, আর নিষ্পত্তি হলো দুটি সম্প্রদায়ের ভেতর একটি নির্দিষ্ট সীমারেখা টেনে দেওয়া এবং বাধ্য করা দুটি সম্প্রদায়কে যে সীমারেখা যাতে তারা লঙ্ঘন করতে না পারে। অর্থাৎ সবাই বুঝতে পারছে, কংগ্রেস বুঝতে পারছে। কংগ্রেস
হচ্ছে এভাবেই বোধহয় রাজনীতিটা চলবে এবং এভাবেই বোধহয় সবাইকে তুষ্ট করে বিভিন্ন শক্তিকে পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত দিয়ে বোধহয় আমরা এভাবেই ক্ষমতায় চলে আসবো। এই মানসিকতা কংগ্রেস কখনো ছাড়েনি। আপনাদের মনে হয় যে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, কংগ্রেস বলছে 21 শতাব্দীর দিকে নিয়ে যাবেন নবীন প্রধানমন্ত্রী, তখন তিনি শাহবানু মামলায় পুরো রায়টাই পাল্টে দিলেন সরকারি অর্ডিন্যান্সে। মুসলিম মৌলবাদীরা উৎসাহী হল, মুসলিম মৌলবাদ। কখনো কংগ্রেস কখনো প্রত্যক্ষভাবে এই মৌলবাদকে মদত দিয়েছেন, কখনো পরোক্ষভাবে মদত দিয়েছেন, নরম সাম্প্রদায়িকতার পথ নিয়েছে কংগ্রেস। এই পথ ছেড়ে কংগ্রেস ফলটা কি? ফলটা হল মুসলিম লীগ বুঝে গেল যে যদি আমি আমার শক্তি প্রদর্শন করি তাহলে আমার দাবির কাছে কংগ্রেস বাধা নেওয়াতে বাধ্য। এবং মুসলিম লীগকে সেই সময় মাউন্ট ব্যাটেন বলুন বা তখন এখানকার অখণ্ড বাংলার গভর্নর ছিলেন ভারত, তারা তখন প্রত্যক্ষ মদত দিচ্ছেন, পরোক্ষ মদত দিচ্ছেন। তারা ভাবছে যে একটা যদি আলাদা রাষ্ট্র হয়েও যায় ভারত ভেঙে, তাহলে সেও তো আমাদের ব্যবসা করার জন্য আরেকটা বেশি পারবে, আমাদের তো কোনো ক্ষতি নেই, বরং একটা বিভাজন ঢুকিয়ে দিয়ে যায়। তো জিন্না দেখলেন যে এই যে আমি যদি চাপ দেওয়া এবং হিংসার রাজনীতিটা বজায় রাখি তাহলে আমি হয়তো পাকিস্তান আদায় করে নিতে পারব। এবং ফলে পূর্ববঙ্গে কিন্তু জিন্নার যিনি সহচর ছিলেন গোলাম সারোয়ার, কুখ্যাত দাঙ্গাবাজ নেতা মুসলিম থেকে, তিনি কিন্তু এই অত্যাচার চালিয়ে যেতে লাগলেন প্রণবানন্দ সংগীত বলে। এক শিবরাত্রির দিন কলকাতায় একটি সমাবেশ রাখলেন ভারত সেবাশ্রম শান্তির সামনে স্বামী প্রণবানন্দ। সেখানে শ্যামাপ্রসাদ উপস্থিত হলে স্বামী প্রণবানন্দ তাকে বরণ করে নিলেন, বলেন আমি এতদিনে হিন্দুর একজন নেতা। তার কিছুদিন পর প্রণবানন্দ নেতা রাখলেন। তো জিনটা কিন্তু এই চাপ এবং সন্ত্রাসের রাজনীতি ছাড়ছেন এবং সেই সময় স্টেটসম্যান কাগজে অনেকগুলি লেখা বেরিয়েছে। যদি পরে আপনারা দেখবেন স্টেটসম্যান কাগজে লাইব্রেরিটা দেখতে দেয় কিনা ওরা, আমি একটু দেখেছি আমার বিভিন্ন লেখালেখির জন্য কাজের সময়। দেখবেন ওই 40-এর দশকের গোড়া থেকে স্টেটসম্যান ইংরেজদের কাগজ, কিন্তু ব্রিটিশদের তো কিছু গুণ ছিল, ওরা ইতিহাসকে কখনো লুকিয়ে রাখেনি, ঢেকে রাখেনি। যে কারণেই ব্রিটিশ মিউজিয়ামে সব থেকে বেশি যে ফাইল যে ব্যক্তির নামে আছে সে ব্যক্তি হচ্ছে সুভাষচন্দ্র বসু, মোহনদাস করমচাঁদ গান্ধীও নাম, জওহরলাল নেহেরু নাম। সেই ফাইল কিছু আমার দেখার সৌভাগ্য হয়েছিল ব্রিটিশ মিউজিয়ামে। এবং সেই ব্রিটিশ মিউজিয়ামের বীর সাভারকারের নামও ফাইলে রক্ষিত আছে। এবং যত ফাইল বীর সাভারকার নামে রক্ষিত আছে, অত ফাইল জওহরলাল নেহেরু নামে রক্ষিত নেই। এটা বোঝা যায় ব্রিটিশরা তাকে শত্রু মনে করত। তো যাই হোক, স্টেটসম্যান কাগজের পুরো ফাইল যদি আপনারা দেখেন তো দেখার সৌভাগ্য হবে। দেখবেন যে স্টেটসম্যান রিপোর্টিং করছে কোথায়, কুমিল্লার কোথায়, নোয়াখালীর কোথায়, বরিশালের কোথায়, ঢাকার কোথায়, কিভাবে গোটা পূর্ববঙ্গে তখন কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু কংগ্রেসের যে হিন্দু নেতৃত্ব, জাতীয়তাবাদী নেতৃত্ব, তারা কিন্তু সতর্ক সচেতন হচ্ছেন না, বরং নেহেরু, আজাদ, বল্লভভাই প্যাটেল এরা মনে করছেন যে যত শীঘ্র সম্ভব স্বাধীনতা দরকার, আমাদের বয়স হয়ে যাচ্ছে। এবং কথাগুলো ঢুকিয়ে রাখছেন না, নেহেরু বলছেন আমাদের একটু বয়স হয়ে যাচ্ছে, এরপর কি করে সম্ভব আমাদের পক্ষে আর চালিয়ে যাওয়া আন্দোলন, এরপর সরকার পেলেই তো আমরা কি করবো, অর্থাৎ ক্ষমতা। জিন্না কংগ্রেসের এই দুর্বলতা ঢুকে গেল এবং জিন্না চরম আঘাত শোনার জন্য প্রস্তুত হলেন। 46 সালে যে সারা দেশে যে একটা নির্বাচন হয়েছিল, তাতে পশ্চিম প্রদেশের যে রাজ্যগুলি, সেখানে জিন্নার দল খুব ভালো ফল করেনি মুসলিম। তো জিন্না দেখলেন যে হতে পারে যে আমি এত ভালো ফল করিনি, হয়তো আমার দাবিটা আর মানতে চাইলে জিন্না তখন একটা আঘাত আনার পরিকল্পনা করলেন। যেটা চরম আঘাত। এই আঘাতটা কোথায় হানবেন? আঘাতের জন্য জিন্না বেছে নিলেন এই অখণ্ড বাংলা। কেন? কারণ এই অখণ্ড বাংলায় তখন মুসলিম লীগ শাসন এবং মুসলিম লীগের যিনি প্রধানমন্ত্রী বলা হতো তখন প্রেমিয়ার, তিনি হচ্ছেন শাহিদ সোহরাওয়ার্দী। 1936 সালে সোহরাওয়ার্দী কলকাতায় একটা দাঙ্গা ঘটিয়েছিল। দাঙ্গাবাজ হিসেবে সোহরাওয়ার্দীর অতীতের একটা খ্যাতি ছিল। তো জিন্না বেছে নিলেন এই অখণ্ড বাংলাকে এবং ডাক দিলেন প্রত্যক্ষ সংগ্রাম, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনটা কি? জিন্না বললেন আমার হাতে একটা রিভলভার আছে,
আমি জানি রিভলভারটা কিভাবে ব্যবহার করতে হয়। আর জিন্নার যারা সহযোগী তারা বললেন যে প্রত্যক্ষ সংগ্রাম বলতে আমরা শুধুমাত্র অহিংস আন্দোলন বোঝাচ্ছি না, আমরা জানি প্রত্যক্ষ সংগ্রামটা কি, কাকে বলে। অর্থাৎ তারা যে সহিংস একটা আন্দোলনের দিকে যাচ্ছেন বা সহিংস পথ বেছে নিয়েছেন, এটা কিন্তু জিন্না বুঝিয়ে দিল। কংগ্রেস নেতৃত্ব চুপ করে দিল। আর কি হলো? আর যেটা হলো যে ওই সময় একটা পোস্টার ছবি দেওয়া হলো কলকাতা শহরে, হাতে তরবারি, জিন্নার একটা ছবি, হাতে তরবারি, তাতে লেখা হলো কাফেররা সাবধান, তোমাদের শেষের সেদিন ঘনিয়ে আসছে এবং আমরা আবার এখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবো 46 সালের আগস্ট মাসের ঘটনা। এর অনেকদিন পরে 2006 সালে আমি মুর্শিদাবাদে আমার পেশাগত সাংবাদিকতার কাজে আমি মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলে 1 মাস ঘুরেছিলাম। আমার কাজটি ছিল পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা। ওই কাজটি করতে গিয়ে কিছু পোস্টার আমার হাতে আছে। 1946 সাল আর 2016 সাল, মনে রাখবেন, এত বছরের ব্যবধানে কিছু পোস্টার আমার হাতে এসেছিল। পোস্টারটা কি? পোস্টারের ভাষাটা হচ্ছে কাফেররা সাবধান, আমরা এই রাজ্যে আবার ইসলামের শাসন প্রতিষ্ঠা করব। অর্থাৎ 46 সালে জিন্না যে কথাটা জিন্নার ছবি লাগিয়ে বলা হয়েছিল, 2006 সালে সেই কথা বলা হলো একই ভাষায়, একই ভঙ্গিমা। অর্থাৎ সেই যে পাকিস্তানের মানসিকতা, সেই মানসিকতাকে কিন্তু আমরা ভারত থেকে দাঁড়াতে পারলাম না, একেবারেই দাঁড়াতে পারলাম। কি ঘটে গেল 46 সালের আগস্ট মাসে? 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনে ডাক দিয়ে দিলেন জিন্না এবং সেদিন ছিল জুম্মাবার। জুম্মার নামাজের শেষে কলকাতার সোহরাবর্তী পাবে থাকা যে দুষ্কৃতীরা, সংখ্যালঘু দুষ্কৃতীরা, তারা কলকাতার রাস্তায় নেমে পড়ল। সোহরাবর্তী নিজে গিয়ে বসে গেলেন লালবাজার কন্ট্রোল রুমে, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রাখলেন এবং 3 দিন ধরে কলকাতার বুকে শিখ এবং হিন্দুদের নিধন যজ্ঞ চলল। নিধন যজ্ঞ চলেন, বসতে লিখছেন, বসতে বিখ্যাত ব্রিটিশ লেখক বসতে লিখছেন যে এটা যে শুধু হিন্দুকে হত্যা করা হবে, শিখকে হত্যা করা হবে এমন না, এটা ভারতের যে চিরন্তন বিশ্বাস তার উপর আঘাত করা হবে। এবং লিখছেন যে রাস্তায় দাঁড়িয়ে হয়ে মানুষের লাশ পড়ে আছে, শকুন সেই লাশ খাচ্ছে, আর কোথাও পুলিশের দেখা নেই। মৌলানা আবুল কালাম আজাদ লিখলেন ইন্ডিয়ান ফ্রিডমে যে যখন ভারতের সেনাবাহিনী নামানোর দাবি উঠছে, তখন সোহরাবর্তী চুপ করে সেনাবাহিনীকে ডাকছেন। লাফিয়ারের কলিন্সের বইয়ে লেখা হলো যে মাউন্ট ব্যাটেন কান থেকে বলছেন যে আপনি দেখলেন তো মহড়া হিসেবে জিন্না 5000 লোককে মেরে দিল। এবার ভাবুন তাহলে যদি পাকিস্তান না দেন জিন্না কি করবেন? সরকারি হিসেবে মৃতের সংখ্যাটা ছিল 5000, কিন্তু বেসরকারি যে হিসেবগুলো পাওয়া যায় সে সময় স্টেটমেন্ট আপনি দেখলেই বুঝবেন, বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছিল। 3 দিন পর গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা প্রতিরোধ গড়ে তোলে। যে প্রতিরোধের কথা বারবার পূর্ণবানন্দ বলেছিলেন, যে প্রতিরোধের কথা রবীন্দ্রনাথ ভেবেছিলেন, সেই রকম প্রতিরোধ গড়ে তোলে এবং তখন ভাগ্যবান সোহরাবর্তী ছুটে এসে গান্ধীর কাছে আত্মসমর্পণ করতে দাঙ্গা করা। এবার দেখো চলে আসে এখনকার সময় চলে আসে। তো এরপর আরো কিছু ঘটনা ঘটে, সেটাও বলে যে এখানে জিন্না চলে গেলেন না। দেখলেন যে কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন করলাম, কিন্তু এইটাও থেকে পাকিস্তানের দাবিকে সেভাবে মেনে নিচ্ছে না। তাহলে কি করা যায়? 30 অক্টোবর ছিল সম্ভবত, আমি তারিখটা আমার ঠিক এখন মনে করছে, সম্ভবত 30 অক্টোবর এরকম একটা তারিখ ছিল। অক্টোবরের শেষে সেদিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন, 10 তারিখ না? হ্যাঁ 10 তারিখ, সেদিন ছিল লক্ষ্মী পুজোর দিন। নোয়াখালীতে গোলাম সারওয়ারের নেতৃত্বে মুসলিম লীগের সমর্থকরা, গুন্ডা সমর্থক দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ল হিন্দুদের উপর। নোয়াখালীতে হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ ছিল এবং নোয়াখালীতে হিন্দুদের বাড়ি গিয়ে তাদের খুঁজে হত্যা করা হলো, মহিলাদের তুলে আনা হলো, তাদের সম্মান নষ্ট করা হলো
বহু মহিলাকে ধরে গোলাম সারোয়ারের বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গণিমতের মান হিসেবে তাদের বিলি করে দেওয়া হলো। একটি বিখ্যাত বই আছে সারোয়ারের তরবারি, বাংলাদেশ থেকে প্রকাশিত, বইটি বাংলাদেশে নিষিদ্ধ। তো সেই বইতে বিস্তৃত বিবরণ দেওয়া আছে যে মহিলাদের, হিন্দু মহিলাদের ধরে আনা হচ্ছে, সেখানে মুসলমান মাতব্বররা এক একটা যার যেরকম পছন্দ হিন্দু মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এবং যেসব হিন্দু পরিবারগুলি নৌকা করে পালাচ্ছিল তাদের নৌকা মাঝখানে ডুবিয়ে দেওয়া হলো, বাচ্চাদের ছিঁড়ে ফেলে দেওয়া হলো আগুনে, গান্ধী গেলেন নোয়াখালীতে, সুচেতা কৃপালী সাথী আরো সবাই। স্টেটসম্যান লিখছে রিপোর্ট দিকে যে একটা গ্রামে গেছেন গান্ধী, সেই গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে, সব হিন্দুরা পালিয়ে গেছে গ্রামে। গান্ধী সেখানে উপস্থিত, গান্ধী সবাই শুধু মুসলমানরা যে গ্রামবাস তারা উপস্থিত। গান্ধী তাদের বললেন আপনারা কি চান না যে এখানে হিন্দুরা আবার ফিরে আসে? স্টেটসম্যান দিচ্ছে যে সবাই উপস্থিত মুসলমানরা গান্ধীর কথার কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। সে বুঝিয়ে দিয়ে গেলেন যে এখানে হিন্দুদের উপস্থিতি তারা চান। সুচেতা কৃপালী ঘুরছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে, যে অভিজ্ঞতা সুচেতা কৃপালী লিপিবদ্ধ করে গেছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে সুচেতা কৃপালী। এবং সেই সময় গোলাম সারোয়ার ফতোয়া দিলেন যিনি সুচেতা কৃপালীকে ধর্ষণ করতে পারবেন তাকে ইনাম দেওয়া হবে। সুচেতা কৃপালী গলায় একটা সায়ানাইডের ক্যাপসুল চুবিয়ে ঘুরতে পারে। শ্যামা প্রসাদ দেখছে এবং আতঙ্কিত হলেন যে কি ঘটতে যাচ্ছে। যদি সমগ্র অখণ্ড বাংলাকে হিংসা নিয়ে যায় তাহলে হিন্দুর জীবন যে শুধু বিপন্ন হবে তাই নয়, ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব কিন্তু নষ্ট হবে। কেন? কারণ জিন্না শুধু পাকিস্তানে সন্তুষ্ট থাকবেন না, উনি তো ভারতের ভেতর পাকিস্তান মানসিকতার বীজটা বপন করে দিয়েছেন এবং পাকিস্তান মানসিকতার বীজ ভারতে থাকবে। যদি অখণ্ড বাংলা জিন্নার হাতে চলে যায় তাহলে পাকিস্তান মানসিকতার এই বীজকে উনি আরো ইন্ধন যোগাতে পারবেন, আরো ইন্ধন যোগাতে পারবেন। ফলে সম্মিলিত হলে চাপ যে এটা হতে দেওয়া যাবে না, তখনই এটা হতে দেওয়া যাবে। এবং তখন তারকেশ্বরের কনভেনশন রাখেন সভাপ্রসাদ তাৎপর্য, তারকেশ্বরের কনভেনশনে ঠিক করে পশ্চিমবঙ্গ গঠনের সেই প্রস্তাব দেওয়া হল। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং শাহবাগের পাশে খাড়া আছে যারা রামানন্দ চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, সুচেতা কৃপালী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এইসব মানুষেরা। অনেকে বলে না যে শ্যামাপ্রসাদ থেকে সাম্প্রদায়িক, তো শ্যামাপ্রসাদের পাশে যারা এসে সেদিন দাঁড়িয়েছিলেন, রমেশচন্দ্র মজুমদার বলুন, সুনীতি চট্টোপাধ্যায় বলুন, রামানন্দ চট্টোপাধ্যায় বলুন, এমনকি মেঘনাথ সাহা যিনি পরবর্তীকালে বান্তরভীরের সমর্থনে সংসদে গিয়েছিলেন, এরা কি সাম্প্রদায়িক ছিলেন? আসলে সাম্প্রদায়িক লড়াই শ্যামাপ্রসাদ কখনো করেনি। শ্যামাপ্রসাদ হচ্ছেন সেই ব্যক্তিত্ব, যখন কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন, যখন নজরুলের মুসলমান বন্ধুরা তার পাশে দাঁড়াচ্ছে না, প্রগতিশীল হিন্দুরা তো দূরের কথা, তখন শ্যামাপ্রসাদ ফজলুল হক প্রথমে আগ্রহ থেকে যখন কিছু হতেছিলেন, তখন শ্যামাপ্রসাদ হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি নজরুলের চিকিৎসার ভার নিয়েছেন। শ্যামাপ্রসাদ হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি ব্রিটিশদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে রবীন্দ্রনাথকে দিয়ে রবীন্দ্রনাথের দাবি মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় দীক্ষান্ত ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। শ্যামাপ্রসাদের লড়াইটা ছিল এই বললাম পাকিস্তান মানসিকতা। শ্যামাপ্রসাদ এই পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে, যে এই পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াইটা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে নয়, ভারতবর্ষে হিন্দু মুসলমান কয়েকশো বছর ধরে পাশাপাশি আছে। মুসলমান জনগোষ্ঠীর সবাই মৌলবাদী, সবাই বিচ্ছিন্নতাবাদী, এই ভাবনাটাও ঠিক নয়। একটা জনগোষ্ঠীর প্রত্যেকে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদী হতে পারে না, কখনোই নয়, সম্ভব নয় সেটা। বা মুসলমানকে বাদ দিয়ে ভারত গঠন করবো, এই ভাবনাটাও অবাস্তব, এটাও কখনো হয় না। একটা জনগোষ্ঠীর একটি অংশ যদি বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদী হয়, সমগ্র জনগোষ্ঠীকে কিন্তু দায়ী করা যায় না। এবং এই যে ভারতকে ভেঙে টুকরো করলাম, এই আওয়াজ শুধু মুসলমান জনগোষ্ঠীর লোকের উঠছে তা নয়, হিন্দুদের একাংশ এলিট তারা দাবি তুলছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সেই পাকিস্তান মানসিকতা, যে এর ভেতরে একটা অংশ আছে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, খালিস্তানি হতে পারে। খালিস্তানিদের প্রথম দাপট দেখলেন আমরা পৃথিবীর সবাই। এগুলি তো হচ্ছে পাকিস্তান
মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে সমাজের লড়াই করতে পেরেছে, যে এই মানসিকতা থেকে ভারতকে এবং বাংলাকে মুক্ত করতে হবে, দুর্ভাগ্য। এবং সেই জন্য নাম করেছিল পশ্চিমবঙ্গ আদায় করেছিলেন তা নয়, কাশ্মীর ছুটে গিয়েছিলেন, যে কাশ্মীরকে যদি এই পাকিস্তানি মানসিকতা থেকে উদ্ধার করতে হয়, বিচ্ছিন্নতাবাদের বীজ যদি সেখানে রোপণ করতে না দেওয়া যায়, বিচ্ছিন্নতাবাদের বীজ বৃক্ষটি যদি গোড়াতেই কেটে দেওয়া যায়, তাহলে কাশ্মীর বাঁচবে, তাহলে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসবে। সে কাশ্মীর ছুটে গিয়েছিলেন এবং সেখানে শেখ আব্দুল্লাহ কারাগারের প্রাণ দেন। এই মানসিকতার বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন সমাজ। ফলে লড়াইটা কিন্তু জানবেন এই মানসিকতার বিরুদ্ধে। লড়াইটা হচ্ছে এই মানসিকতাটাকে চিনতে হবে এবং এই মানসিকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনাদের মনে আছে 2019 সালে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে গেল, তখন দক্ষিণবঙ্গের একটি বিস্তীর্ণ অঞ্চল, মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চলে একদল মানুষ তাণ্ডব করতে শুরু করল। আগুন লাগিয়ে দেওয়া হলো, ট্রেনে ভাঙচুর করা হলো, ট্রেনের স্টেশনগুলো লুটপাট করা হলো, বহু টাকা নষ্ট হলো। এটা কেন? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতবর্ষে কোথাও বলা হয়নি ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, কোথাও বলা হয়নি, শুধু বলা হয়েছে যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ইত্যাদি যে রাষ্ট্রগুলি যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে ভারতে চলে আসছে, তাদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। ভারত ঠিক আছে, কিন্তু কারা নেমে পড়লেন? তারা নেমে পড়লেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে আটকানোর জন্য একটা হিংসা এবং সন্ত্রাসের পথ নিতে হবে, যেটা 46 সালে জিন্নাহ ভেবেছিলেন যে হিংসা এবং সন্ত্রাসের পথ না নিলে আমি পাকিস্তান দায়ী করতে পারবো। ভারতকে ভাঙতে হবে, হিংসা এবং সন্ত্রাসের পথ নিতে হবে। ভারতকে ভাঙতে হলে কৃষকের ছদ্মবেশে খালিস্তানিদের মাঠে নামিয়ে দিতে হবে। ভারতকে ভাঙতে হলে ছাত্রের ছদ্মবেশে আমাকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান পন্থীদের নামিয়ে দিতে হবে। ভারতকে ভাঙতে হলে আমাকে মাওবাদীদের সমর্থককে নামিয়ে দিতে হবে। ভারতকে ভাঙতে হলে আমাদের এমন একজন মুখ্যমন্ত্রী দরকার পশ্চিমবঙ্গে, যিনি বন্দে মাতরম বা জয় শ্রীরামের বদলে জয় বাংলা বলছেন, ভারতকে ভাঙার চক্রান্ত এবং এটাই হচ্ছে পাকিস্তানি মানসিকতা, এটাই পাকিস্তানি মানসিকতা। এই মানসিকতার বিরুদ্ধে আপনাদের মনে আছে যে ওই যে 19 ডিসেম্বরে যে বিস্তীর্ণ অঞ্চলগুলি হামলা শুরু করে, সেখানে আমরা কি দেখলাম? আমি আমার সাংবাদিকতা জীবনে বহু এরকম আন্দোলন দেখছি, যেখানে ট্রেন স্টেশনে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, কিন্তু একটা জিনিস প্রথম দেখলাম, সেটা হচ্ছে পরপর সবকটি স্টেশনে রেলের সিগন্যাল ভেঙে দেওয়া হলো। সাধারণত যারা আন্দোলন করে, ট্রেন স্টেশনে ভাঙচুর করে, ইটপাটকেল ছুড়ে লাইন অবরোধ করে, তাদের পক্ষে কিন্তু জানা সম্ভব নয় স্টেশনে কোথায় রেলের সিগন্যালটা থাকে, সিগন্যালিং সিস্টেমটা কোথায় থাকে জানা সম্ভব নয়। এটা একদম প্রকাশ্যে থাকে না প্ল্যাটফর্ম, সিগন্যালিং সিস্টেমটা কোথায় থাকে জানা সম্ভব নয়। মানে ভাঙচুর করা করলো সিগন্যালিং সিস্টেম, যারা আগে থেকে জানতো কতদিন ছিল সিগন্যালিং সিস্টেমটা কোথায় থাকে, এবং পরপর এই সিগন্যালিং সিস্টেমটা ভেঙে দিলে কি হয় যে একটা বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে, এবং তাই হয়েছিল 1 মাস একটা বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ ছিল না। এবং কোন অঞ্চলগুলি? বেলডাঙ্গা থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অঞ্চল, যেই অঞ্চলগুলিতে ঘোরার সময় আমি ওই লিফলেটটি পেয়েছিলাম যে আমরা একটা স্বতন্ত্র মোগল স্থান গঠন করছি। ষড়যন্ত্রটা কোথায় এটা আমাদের ভাবতে হবে, এবং এই ষড়যন্ত্রটা এখনো কিন্তু শেষ হয়, বরং যত দিন যাচ্ছে এই যে পাকিস্তান মানসিকতা, যেটা আমার ভালো জানতে যেটা খিলাফত আন্দোলন থেকে যে মানসিকতা ছড়িয়ে পড়েছে, এই পাকিস্তান মানসিকতা কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমি বেলডাঙ্গার যে অঞ্চলটার কথা বলছিলাম আপনাদের, যেখানে মোগলস্তান লিফলেট ছড়ানো হয়েছে, সেই বেলডাঙ্গা অঞ্চলে বহু স্কুলে আমি ঘুরে দেখছি, সেখানে ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো বক্তৃতা দেওয়া হয়। 30 বছর 35 বছর সরস্বতী পুজো হয়নি স্কুলে, ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করতে গেলে প্রশাসন থেকে বলা হয়েছে করা যাবে না। শেষ পর্যন্ত হাইকোর্টের রায় নিয়ে সরস্বতী পুজো করেছে তারা। এটা তো কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। হাইকোর্টের রায় নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো করবে পশ্চিমবঙ্গ। বেলডাঙ্গা গ্রামে আমি দেখেছি হিন্দু পরিবার, শুধু বেলডাঙ্গা গ্রামে জিয়াগঞ্জ, দুদিন আগে জিয়াগঞ্জ থেকে ঘুরে কালকে ফিরেছি,
জিয়াগঞ্জে খোদ শহরে একটি পাড়া আছে যেখানে হিন্দুদের শাক বাজারও নিষিদ্ধ, শাক বাজারও নিষিদ্ধ। কেন হবে? তার ধর্মাচরণ করার সংবিধানে স্বীকৃত অধিকার। এবং যখন আপনি এটা প্রতিবাদ করতে যাচ্ছেন তখন কিন্তু হিন্দু বা মুসলমান কোন সমাজের আলোকপ্রাপ্ত মানুষ এগিয়ে এসে আপনার পাশে দাঁড়াচ্ছে না। আমি আমাদের শিক্ষিত যারা সমাজের এলিট, সমাজকে যারা প্রতিনিধিত্ব করেন, আমরা অনেক বন্ধু বান্ধবকে বলেছিলাম তোমাদের প্রতিবাদ এরকম এক পেছে কেন? কোন সদুত্তর পায়নি। এটা হচ্ছে পাকিস্তান মানসিকতা। আমি রিঙ্কু শর্মা খুন হলে প্রতিবাদ করবো না, অথচ আমি প্রতিদিন স্বাধীনভাবে কথা বলে যাবো, এটাই হচ্ছে পাকিস্তান মানসিকতা। এটাই পাকিস্তান মানসিকতা। কেন রিঙ্কু শর্মা খুন হলে আমি প্রতিবাদ করবো না? সেই রিঙ্কু শর্মা যারা তাকে মেরেছিল তাদের একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে রিঙ্কু শর্মা রক্ত দিয়েছিলেন, সেই রিঙ্কু শর্মা যখন রাম মন্দির নিধি সংগ্রহ করতে যান তখন তাকে হত্যা করা হবে, কেউ তার উপর প্রতিবাদ করবে না? রিঙ্কু শর্মা কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? এবং আমরা যে প্রতিবাদ করছি না, এটাই হচ্ছে পাকিস্তান মানসিকতা। লড়াইটা এই মানসিকতা নিয়ে। এই মানসিকতাকে যদি আপনি পরাজিত করতে না পারেন এবং এই মানসিকতাকে যদি আপনি দূর করতে না পারেন, তাহলে বাংলাকে বাঁচাতে পারবেন না। মানসিকতার লড়াইটা মানসিকতার ডাবল আমি বলছি। সমস্ত পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মুসলমান যে খারাপ, কখনো নয়, কখনো নয়, একবারের জন্য নয়। মুসলমান সমাজে পুরো আলোকপ্রাপ্ত শ্রেণী আছে, তারা এসব মৌলবী ভাতা চান না, তারা ইমাম ভাতা চান না, তারা মাদ্রাসা শিক্ষায় বিশ্বাস করেন না, তারা পাকিস্তানের নামে জয়ধ্বনিও দেন না। সেই মানুষগুলোর মধ্যে আমি লড়াই করতে যাবো না। আমি কি বলবো যে কাজী নজরুল ইসলামকে আমি কবি হিসেবে স্বীকৃতি দিই না? আমি কি বলবো যে আবু সাঈদ আইয়ুব তার যে মেধা তাকে আমি অস্বীকার করবো? আমি কি এস ওয়াজেদ আলীর লেখাগুলোকে অস্বীকার করবো? কেন করবো? করবো না তারা। কিন্তু যারা এই মুসলমান সমাজকে রক্ষা করতে বলে যারা নিজেদের দাবি করছে, তারাও কিন্তু মুসলমান সমাজের এই আলোকপ্রাপ্ত শ্রেণীকে তারাও কিন্তু যোগ্য মর্যাদা দিচ্ছেন না। রাজনৈতিক মঞ্চে কাকে দেখবেন আপনি? ইমাম বরকতিকে। কাকে দেখবেন আপনি রাজনীতির সময় দরকার নেমেছেন? পীরজাদা তাহা সিদ্দিকীকে। কখনো কিন্তু মঞ্চে হোসেনুর রহমানকে দেখবেন না, কখনো মঞ্চে দেখবেন না, কখনো ডাক পেয়েছেন, কোনদিন ডাক পেয়েছেন বিলুপ্ত কোন মুসলমান সমাজের প্রতিনিধি? ডাক পাবেন পীরজাদা তাহা সিদ্দিকী, ইমাম বরকতি। কারণ পাকিস্তানের মানসিকতাটাকে শিখিয়ে রাখতে হবে। আমাদের লড়াইটাই মানসিকতার বিরুদ্ধে করতে হবে। এই মানসিকতা যতদিন ভারতে, শুধু ভারত পশ্চিমবঙ্গ না, সমগ্র ভারতে এই মানসিকতা যতদিন থাকবে ততদিন আপনি ভারতকে তার বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন। জিন্না যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে, পাকিস্তান আদায় করে দিয়েছেন, জিন্না দুঃখ করে বলেছিলেন আমি পোকায় কাটা পাকিস্তান চাই, এবং বলেছিলেন আমি রূপোর থালায় করে আসামকে উপহার দেব পাকিস্তানকে। তাই চেষ্টা করেছিলেন। আসাম প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল আমাদের। গোপালা মুসলমান কেরালা জিন্নার কাছে গিয়েছিল। কেরালাটাকে দাবি করলেন না কেন পাকিস্তানের ভিতরে? জিন্না বলেছিলেন তোমরা থাকো, ভারতে থাকো। এই গোপালাদের কিভাবে তারা হিন্দু হত্যা করেছিলেন সেই ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন, সেই ঘোষকের বিস্তারিত যাচ্ছি, আরো বক্তা আছেন তারা। তো জিন্না বলেছেন তুমি তোমরা থাকো ভারতবর্ষের ভিতরে থেকে, তোমরা ভারতবর্ষের ভিতরে বিস্ফোরণ। জিন্নার নির্দেশ কেউ কেউ অক্ষরে অক্ষরে পালন করছে। তার ভিতর হিন্দু আছেন, মুসলমান আছেন, খ্রিস্টান মিশনারি আছেন, সকলে আছে। তার ভিতর শাহিনবাগ আছে, তথাকথিত কৃষক আন্দোলন আছে, জেএনইউ এর আন্দোলন আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আছে, ইমাম ভাতা আছে, সব আছে। কিন্তু তবু লড়াইটা করতে হবে। এই যে পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই, এই লড়াইটা আমাদের প্রধানমন্ত্রী করেছে ও করছে। যখন নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত মুসলিম মহিলাদের সম্মানের জন্য তাদের কাছে স্বাধীনতার আস্বাদ পৌঁছে দেওয়ার জন্য যখন তিনি তাৎক্ষণিক 3 তালাক রদ করছেন, সেই লড়াইটা হচ্ছে পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই।
সেই লড়াইটা পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই। আমার নিজের অভিজ্ঞতা আমি দেখি যে মুর্শিদাবাদ মালদার প্রত্যন্ত গ্রামে ছোট ছোট বাচ্চা মুসলমান মেয়েরা 18-19 বছর পর 2-3 সন্তান তালাক হয়ে গেছে, মাঠে ছাগল চড়ায়, কেউ পতিতা পল্লীতে বিক্রি হয়ে। এদের যে আমরা একটা আলোকপ্রাপ্ত সমাজের দিকে পৌঁছে দিয়েছি, এটাই হচ্ছে পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই। 370 ধারা যখন রদ করে দেন প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই। আর যদি বাংলাকে আমাদের বাঁচাতে হয়, তাহলে জানবেন পাকিস্তান মানসিকতার বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। তাহলেই শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা আবার সার্থক হবে। আপনাদের সকলকে আমি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কি অসাধারণ আলোচনা, সাথে ইতিহাসের গর্ভ থেকে বিশ্ব বাষ্পর উত্থাপন এবং তার এবং পুনর্বহিঃপ্রকাশ ঘটছে, তার থেকে